প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মানে হত্যা করা হয়েছে, উনি তো আর্মির কেউ ছিলেন না, উনি একজন নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। যে এই হত্যাকাণ্ডের কিন্তু সঠিক খুব দ্রুততার সঙ্গে কিন্তু এটা সম্পন্ন করা হয়েছিল। কিন্তু এখানে তো দুইটা মামলা হওয়ার কথা, একটা হত্যা মামলা, কারণ প্রেসিডেন্ট এরশাদের সাথে আরও 2-3 জন তার সহযোগী যারা ছিল, তার রানার ছিল, তার এডিসি ছিল, তারা মারা গেছে। কারণ আমাদের মনে আছে তার ঠিক 4 বছর আগে বাংলাদেশের আরেকজন সরকার প্রধানকেও সপরিবারে হত্যা করা। সবকিছুর মধ্যেই একটা রহস্যময়তার আবরণ সেই সময় থেকে চলে এবং আসামিও বদল করা হয়েছে। জিয়াউর রহমানের পুত্র সরকার প্রধান হিসেবে সরকার গঠন করার পরেও এইভাবে নির্বিঘ্নে ঘোরাফেরা করছেন, সেইটা কতখানি সরকার কি করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা চাই যে জেনারেল জিয়াউর রহমান তো শুধুমাত্র একজন জেনারেল ছিলেন না, উনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একটা বড় অধ্যায় সম্ভবত অজানা। আজকে আপনাদের এই শো করার জন্য আমি যখন গুগলও করছিলাম, তখন দেখলাম আমরা যে জেনারেশন, মানে যারা 90-এর পরে বেড়ে ওঠা, এটি নিয়ে আলোচনা, বই পুস্তক, দলিল দস্তাবেজ এত কম যে এটার একটা বড় জায়গায় এখনো আমাদের কাছে অজানা। সেই জায়গা থেকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফরের যে গ্রেপ্তারের ঘটনা, এটার একটা ঐতিহাসিক গুরুত্ব নিশ্চয় আছে, একটা আইনি গুরুত্ব আছে, সেটা কি? এবং এই গ্রেপ্তার কি নতুন কোনো একটা অধ্যায়ের সূচনা করতে পারে, নাকি এটা আগের যে বাকি আইনি প্রক্রিয়া ছিল সেটিকে সমাপ্ত করার একটা পথ বাতলে দিল আমাদেরকে? আচ্ছা, প্রথমে বলি যে ওনাকে আর অবসরপ্রাপ্ত বলা যায় না, তার কারণ উনি আর্মি থেকে পলাতক ছিলেন, ডেজার্টার ছিলেন আর কি। এবং উনি বলবো তাহলে, হ্যাঁ, চাকরিচ্যুত বলবো, বরখাস্ত আপনি বলতে পারেন, হ্যাঁ বরখাস্ত বলতে পারেন। তার কারণ ওনাদের আর বিচার করার আগেই, কোর্ট অফ ইনকোয়ারি শুরু হওয়ার আগেই ওনারা পালিয়ে গেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে উনি কিন্তু একলা পালাননি, ওনার সাথে আরো একজন ভারতে পালিয়েছিলেন, আরেকজন থাইল্যান্ডে পালিয়েছিলেন। হ্যাঁ, তো ভারতে পালিয়েছিলেন, ওনার নাম হচ্ছে মেজর মঈন। তা আমাদের দেশের মিডিয়াতে এই ওনার গ্রেপ্তারের পরে একটা মানে খবর যে উনি একমাত্র জীবিত। তো জীবিত উনি একমাত্র না, মেজর মঈন এখন কানাডায় আছেন, উনি জীবিত আছেন। উনি এর মধ্যে একবার বাংলাদেশে এসেছিলেন, এসে আত্মসমর্পণ করেছিলেন। করার পরে ওনার কিন্তু কোনো কিছুতে মানে সাধারণ একটা কেসে বিচার হয়েছে। যে সালের ঘটনা, এটা আপনার 2000 সালের পরে আর কি। হ্যাঁ, আচ্ছা, উনি একবার এসেছিলেন, আসার পরে ওনার শুধু ডেজার্টার হিসেবে মানে বিচার হয়েছে, 1 বছরের সাজা হয়েছিল। তারপরে উনি আবার চলে গেছেন কানাডায়। ওটা ভোগ করেছেন কি করেন না এটা নিয়ে এখন আবার অনেকে কিছু বলতে পারছেন না যে উনি এটা ভোগ করেছিলেন কিনা। আমি চেষ্টা করেছি বের করেন, কিন্তু দেখলাম যে মানে এক্স্যাক্টলি বলতে পারছে না, কিন্তু উনি কানাডায় চলে গেছেন। তো সুতরাং 2 জন মানে বেঁচে আছেন। আরো কথিত আছে যে মেজর মঈন জেনারেল জিয়ার যে ব্রিফকেসটা ছিল তার রুমে, সেটা নিয়ে ভারতে গিয়েছিলেন। আচ্ছা, আরেকজন ছিলেন মেজর খালেদ, যার কথা বললাম। মেজর খালেদ আপনার থাইল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানে 1993 সালে উনি মারা যান। সেখান থেকে আবার লাশ এনে বাংলাদেশে দাফন করা হয়। তো এখন আপনি যেটা বললেন যে এটা কি নতুন কোনো দিগন্ত খুলবে কিনা বা কি হবে, প্রথম কথা হচ্ছে যে এই বিচারটা কিন্তু জেনারেল জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের জন্য করা হয়নি। এটা করা হয়েছে ফিল্ড জেনারেল কোর্ট মার্শালটা করা হয়েছে সেনা আইনে। এটা হচ্ছে সেনা বিদ্রোহের জন্য, শুধু মিউটিনিকে সামনে রেখে। এই কারণেই এখন অনেক কিছু, এই যে আপনি বললেন যে কেন কিছু পাওয়া যায় না, কেন জানা যায় না, বিক্ষিপ্ত তথ্য কেন পাওয়া যায়, কারণটা হচ্ছে যখন আপনি সেনা আইনে বিচার করেন, এটা তো সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়, গোপনীয় বিষয়, এবং সঙ্গত কারণেই সেগুলো বাইরে পাবলিক হয় না, আসে না, এবং তারা সেগুলোকে মানে গোপনীয়ভাবে সংরক্ষণ করেন। সুতরাং এই জিনিসগুলা মানে এরপরে কি মানে কতটুকু কি হয়েছে, কার কতটুকু মানে এখানে জড়িত ছিলেন বা অন্যান্য যে আনুষঙ্গিক তথ্যগুলা মানুষজন জানতে পারেনি। এমনও শোনা যাচ্ছে যেমন জেনারেল জামিলদি হাসান, বীর প্রতীক, উনি একটি পোস্ট দিয়েছেন সম্প্রতি, এবং আজকে উনি আমার সাথে আরেকটা শোতে ছিলেন। উনি বলছেন যে এই যে মানে দলিল দস্তাবেজ যেগুলো ছিল, এগুলো নাকি সব জেনারেল এরশাদের সময় ধ্বংস করে রাখে, মানে শেষ করে দেওয়া হয়েছে। তার মানে কি আমরা একটা ব্ল্যাঙ্ক অবস্থার মধ্যে হয়তো পড়তে পারি, আমি জানি না তারপরে সেনাবাহিনীর কাছে কিছু আছে কিনা। তো এখন যেটা হবে যে আপনি যদি হত্যা মামলা দায়ের কেউ না করে, বিএনপি থেকে হোক, জেনারেল জিয়ার পরিবারের পক্ষ থেকে হোক, বা একজন সাধারণ নাগরিকের পক্ষ থেকে হোক, বা রাষ্ট্রের পক্ষ থেকে হোক, যদি না করে, তাহলে আবারও কিন্তু এটা মিউটিনির কেসে ওনার বিচার হবে এবং ডেজার্শনের কেসে বিচার হবে। হ্যাঁ, এখন হলে কি হবে, আবার সেনা আইনি বিচারটা হবে। তো
তাহলে আপনাকে যদি এটার প্যান্ডোরার বাক্সটা খুলতে চান, কারণ উনি হচ্ছেন এখন ধরেন আপনি তো মেজর মঈনকে আপনি কানাডা থেকে আনতে পারবেন, এত সহজ না। কানাডিয়ান সরকার কঠিন। শেখ মুজিবের হত্যাকারীকেও বাংলাদেশে তাদের ফেরত স্ট্যাটাসে দেবে। তারা ডিসক্লোজ করে না। করবে না। এখন আপনি এনাকে পাওয়া গেছে, এখন এটা হচ্ছে শেষ সুযোগ। ইনি আরো বয়স হয়ে গেছে, 77-78 বছর বয়স হবে। তাই আপনি এই শেষ সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি যা বের করার আপনাকে বের করতে হবে, যে তখন আসলে কি কি ঘটেছিল, কে কে জড়িত ছিল, বা কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল কিনা, বিদেশি শক্তির ইন্ধন ছিল না কিনা, পরিকল্পনায় কারা ছিল, সিভিলিয়ানরা জড়িত ছিল কিনা। এখন বেশিরভাগ অফিসার যারা সেই সময় ধরেন বিচার প্রক্রিয়ার সাথে ছিল বা অন্যান্য জায়গায় ছিল, তারা ইন্তেকাল করেছেন, কিন্তু তারপরেও অনেকে বেঁচে আছেন। যেমন চিফ প্রসিকিউটর যিনি ছিলেন মেজর জেনারেল আমসা আমিন, উনি কিন্তু চিফ প্রসিকিউটর, হ্যাঁ, উনি কিন্তু বেঁচে আছেন। তারপরে যারা ডিফেন্ডিং অফিসার ছিলেন 3 জন, একজন হচ্ছেন আপনার মেজর জেনারেল আইনুদ্দিন, উনি মারা গেছেন। তারপরে ছিলেন মেজর জেনারেল আনোয়ার, উনি মারা গেছেন। আরেকজন মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, উনি বেঁচে আছেন, কল্যাণ পার্টির, হ্যাঁ বেঁচে আছেন। এখন এটা যে প্রেসিডেন্ট ছিলেন জেনারেল আব্দুর রহমান, উনি ফ্রান্সের রাষ্ট্রদূত থাকা অবস্থায় রহস্যজনকভাবে এরশাদের সময় মারা যায়। তো সুতরাং আমাদেরকে দেখতে হবে কি, যে এখন আপনি এই বিষয়টা সরকার কি করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা চাই, যে জেনারেল জিয়াউর রহমান তো শুধুমাত্র একজন জেনারেল ছিলেন না, উনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এই পর্যন্ত উনি ছিলেন। সুতরাং ওনার এই হত্যাকাণ্ডটার ব্যাপারে কি হয়েছে এটা মানুষের জানার অধিকার নাগরিক হিসেবে। জি, আমি আপনাকে একটু থামাই। মারুফ কামাল খান ভাই, একটা গণতদন্ত কমিশন হয়েছিল যতদূর কাগজপত্র বলে, এবং আবু রুস্ত ভাই যে জায়গায় আলোচনাটা নিয়ে গেলেন, যে বিচারটা বা যে মামলা অ্যারেস্ট হয়েছে সেটা মূলত সেনা বিদ্রোহের বিচার, যেরকম আমরা 2009-এর বিডিআর বিদ্রোহের বিচার করেছি, সেরকম একটু বিদ্রোহের বিচার। কিন্তু একজন সাবেক রাষ্ট্রপতি, একটি দলের প্রতিষ্ঠাতা, একজন সাবেক সামরিক বাহিনীর প্রধান, একজন সাবেক প্রধানমন্ত্রীর স্বামী তিনি, বর্তমান প্রধানমন্ত্রীর পিতা তিনি, এবং এদেশে বিএনপির জনপ্রিয়তা সম্পর্কে আপনি ভালো ধারণা। আপনি বিএনপি চেয়ারপারসন, সাবেক চেয়ারপারসনেরও প্রেস সেক্রেটারি ছিলেন মরহুম বেগম খালেদা জিয়া। ফলে এই হত্যাকাণ্ডের বিচারের একটা নৈতিক গ্রাউন্ডও তৈরি হলো কিনা, মানে কি হয়নি সেটার চেয়ে বড় কথা, সেই রহস্যটা উন্মোচন কতখানি জরুরি, এবং এই মোজাফফরের গ্রেপ্তার সেই সুযোগটা যে তৈরি করে দিল এমন একটা সময়ে, সেইটাকে কাজে লাগানো কতখানি জরুরি? ধন্যবাদ আপনাকে এবং আমার সঙ্গে যারা আলোচনা করছেন সহ আলোচক, তাদেরকে ধন্যবাদ। যারা আমার কথা শুনছেন এবং শুনবেন তাদেরকে ধন্যবাদ। তো দুজন আলোচক আমি ছাড়া, তারা দুজনেই সামরিক ব্যাকগ্রাউন্ডের মানুষ। রুশ যদিও সাংবাদিক, কিন্তু তার পেশা জীবন শুরু হয়েছিল সামরিক ব্যাকগ্রাউন্ড দিয়ে। তো সুতরাং এই বিষয়টা হয়তো সামরিক আইন, তারপরে কোর্ট মার্শাল, তারপরে তদন্ত কমিশন যেটা আর্মির হয়, সে এসবের সঙ্গে জড়িত। এবং রুশ সঠিকভাবেই বলেছেন যে এটা মিউটিনির বিচারটা হয়েছিল সে সময়, যারা, কেননা এই সেনাবাহিনীর সদস্যরা তারাই এই স্পটে গিয়ে হত্যাকাণ্ডটা সংগঠিত করেছিলেন এবং সেটার বিচার হয়েছে। এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একটা সার্কিট হাউসে নিরাপদ, সেটাই। তো এখন যেটা আমরা শুরু থেকে, ওই সময় থেকে যেটা দেখে আসছি, যে এই হত্যাকাণ্ডের কিন্তু সঠিক খুব দ্রুততার সঙ্গে কিন্তু এটা সম্পন্ন করা হয়েছিল, বিচারের নামে যেটা হয়েছিল, ট্রায়াল যেটা হয়েছিল, খুব দ্রুততার সঙ্গে। এবং আরেকটা জিনিস আমার মনে আছে, যে একটা শ্বেতপত্র প্রকাশ করা হয়েছিল, এবং এই শ্বেতপত্র আমার জানা মতে, আমার যতটুকু স্মৃতি যদি আমাকে প্রতারিত না করে, হোসেন মোহাম্মদ এরশাদের সময়, জাস্টিস সাত্তার তখন প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু সবকিছুই তখন নিয়ামক ভূমিকায় ছিলেন সেনাপ্রধান হিসেবে হোসেন মোহাম্মদ এরশাদ। তো তখন এই যে শ্বেতপত্র, পৃথিবীর ইতিহাসে এটা আছে কিনা জানি না, এই শ্বেতপত্রটা 3 বার সংশোধন করা হয়েছিল। আচ্ছা, 3 বার, পরপর 3 বার সংশোধন করা হয়েছিল। একটা শ্বেতপত্র প্রকাশ করা হলো, তারপরে বললো এখানে কিছু ভুল আছে, আবার সংশোধন করা হলো, আবার তৃতীয়বার সংশোধন করা হয়েছে। সব কিছুর মধ্যেই একটা রহস্যময়তার আবরণ সেই সময় থেকে চলে, এবং আসামিও বদল করা হয়েছিল এই শ্বেতপত্র সংশোধনের মাধ্যমে। প্রথমে যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল, পরে আবার সেই অভিযুক্তের তালিকাও সেখানে চেঞ্জ করা হয়েছিল। যেমন আমার মনে আছে যে প্রথমে হিরো হিসেবে দেখানো হলো মাহফুজকে, কর্নেল মাহফুজকে, পরে আবার তাকে আসামি হিসেবে কিন্তু এই পরিগণিত করা
পরিগণিত করা হলো ইয়ের মাধ্যমে, যেটা সংশোধনের মাধ্যমে। তো সুতরাং পুরো জিনিসটা নিয়ে একটা রহস্য আছে শুরু থেকে। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওই সময়ই একটা কথা চাউর হয়েছিল, যখন এই সংবাদটা শহীদ জিয়াউর রহমানের, তখন তিনি পত্নী, পরবর্তীকালে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে বেগম খালেদা জিয়ার কাছে যখন এই সংবাদটা যায়, তখন তিনি একটি মন্তব্য করেছিলেন বলেন, নানা জায়গায় সেটা খুব ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল, যে উনি বলেছিলেন যে মঞ্জুর ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারেন না। তো এই যে মন্তব্য থেকে কিন্তু তখন নানা ধরনের প্রচারণা তখন ছড়িয়ে পড়েছিল। এবং আমার মনে আছে, আমি নিজে এটা প্রত্যক্ষদর্শী, এই যে যাদেরকে ফাঁসির জন্য ঠিক করা হয়েছিল বিচারে, যাদেরকে ফাঁসি দেওয়া হবে, তাদের পরিবার পরিজন কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে, অনশন করেছিলেন, অনেকদিন তারা অনশনে ছিল। এবং রহস্যজনক কিছু লোকজন এসে এখানে ইট পাটকেল নিক্ষেপ করে, রহস্যজনক কিছু লোকজন এসে সেখানে ইট পাটকেল নিক্ষেপ করে এবং তাদেরকে তুলে দেওয়া হয়। এটা কত সালের ঘটনা? ওটা তখন ওই হত্যাকাণ্ড 81-82 এর দিকে, না 81-82 হত্যাকাণ্ডের পর। আচ্ছা, ওই যে যখন তাদেরকে ট্রায়াল হয়েছে 81 সাল হবে, 81 সালে। তো এইসব ঘটনা তখন ঘটেছে। আর যেটা বললেন যে যেটা মূলত হত্যাকাণ্ডের যেটা বিচার হওয়ার কথা ছিল সেটা তো হয়নি। এটা আমরা সকলেই জানি যে কোতোয়ালি থানায় কিন্তু একটা মামলা দায়ের হয়েছিল, এজাহার করা হয়েছিল। এবং এজাহারের তো তার তখন তো খুব ভোলাটাইল সিচুয়েশন, এরশাদ সাহেব সবকিছু নিয়ন্ত্রণ করছে, এবং তখন সন্দেহের তীর কিন্তু এরশাদ সাহেবের দিকেও কিন্তু ছিল। তারপর আরো কতগুলো ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে অনেক কিছু গুজব পল্লবিত হয়েছিল। আপনারা জানেন যে 13 দিন আগে ভারতে নির্বাসিত একজন নেত্রী, 13 দিন আগে, শেখ হাসিনা, আমি নাম করেই বলছি, তিনি বাংলাদেশে ফিরেছিলেন এবং এই 13 দিনের মাথায় কিন্তু এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। যেদিন ঘটনাটা ঘটে সেদিন তিনি সীমান্ত এলাকায় সফরে ছিলেন। তিনি আর মতিয়া চৌধুরী, হ্যাঁ, না সাজেদা চৌধুরী। তো সীমান্ত এলাকায় সফরে ছিলেন। যখন শোনা গেল, যখন খবর এলো জিয়াউর রহমান নিহত হয়েছেন, কিন্তু এই কুদেতাটা সফল হয়নি, কারণ সরকার, রাষ্ট্র ক্ষমতা মানে ওই দলের হাতেই আছে। জাস্টিস সাত্তারকে অ্যাক্টিং প্রেসিডেন্ট করা হলো, তারপরে যা কিছু ওই যেটা অস্থায়ী যেটা সরকার করবার চেষ্টা হয়েছিল চট্টগ্রাম কেন্দ্রিক, সে তো টেকে নাই। তো তখন কিন্তু শেখ হাসিনা সীমান্ত পার হবার উদ্যোগ নিয়েছিলেন এবং সেখানকার জনসাধারণ, স্থানীয় জনসাধারণ এবং ওই ভিলেজ ডিফেন্স পার্টির লোকরা কিন্তু তাকে ধরে, মানে আনসার ভিডিপি, হ্যাঁ, তাকে ধরে আবার ফেরত এনেছিল ঢাকায়। তিনি পালিয়ে যাচ্ছিলেন, সীমান্ত অতিক্রম করতে যাচ্ছিলেন। এবং পরবর্তীকালে আপনারা জানেন, কতটা প্রামাণ্য আমি বলতে পারবো না, তার সঙ্গে কাজ করেছিলেন একজন, তার নাম হচ্ছে রেন্টু। তিনি একটা বই লিখেছিলেন, মতিউর রহমান রেন্টু, মুক্তিযোদ্ধা ছিলেন। সে বইতে তিনি একেবারে সুনির্দিষ্ট কিছু বিবরণ দিয়ে বলেছিলেন যে জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন এবং অনেক আগে থেকে এটা ট্রেনিং দেওয়া হচ্ছিল, যে যারা জড়িত হবে তাদেরকে নানাভাবে ট্রেনিং করা হচ্ছিল। যাই হোক, এইসব অভিযোগ কিন্তু আছে, গোড়া থেকেই আছে। তো সুতরাং একটা জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, এটা খুব সিম্পল, সেনাবাহিনীর 12 জন 22 জন অফিসার গিয়ে সামরিক কু হিসেবে দেখার সুযোগ, সামরিক মানে সেখানে কিন্তু কোনো র্যাঙ্কের কেউ ছিল না, সিপাহীরা কেউ ছিল না। এরা যারা গিয়েছিলেন সার্কিট হাউসে, যতদূর জানা যায় প্রত্যেকেই কিন্তু অফিসার, প্রত্যেকে অফিসারের বাইরে কেউ যায়নি। তো এই যে অফিসাররা, কয়েকজন অফিসার গিয়ে এত বড় একটা কাণ্ড ঘটালো, এত বড় একটা, মানে তখন জিয়াউর রহমানের জনপ্রিয়তা তুঙ্গে রাষ্ট্রপতি হিসেবে, জানেন তারপরে যে ক্রিয়া প্রতিক্রিয়া তো সেটা প্রমাণ হয়েছে, জনমনে যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছিল তাতে প্রমাণিত হয়েছে তার জনপ্রিয়তা। সেই সময়ে 20-22 জন মানুষ গিয়ে এত বড় একটা ঘটনা ঘটালো, ঢাকার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, আন্তর্জাতিক কোনো যোগাযোগ ছিল না, কোনো ধরনের ছাড়াই এত বড় হটকারিতা করে ফেলবে, এটা ভাবা যায় না, এটা বিশ্বাসযোগ্য। একটু থামাই জেনারেল হাসান, আমি যে প্রশ্নটা করতে চাই, এই মুজাফফর যিনি এখন সেনা হেফাজতে আছেন, তিনি তথ্য প্রমাণে যা পাওয়া যাচ্ছে তাতে 2009-এর পর থেকে বেশিরভাগ সময় বাংলাদেশে অবস্থান করছেন। বনানী ডিওএসএস, যেটি এক ধরনের সংরক্ষিত এলাকা, আমরা বলতে পারি ওখানে আমরা গেলে, আপনার বাসায় গেলে পূর্ব অনুমতি লাগে, সেখানে যেতেন। তারাকে অনেকে ডিওএসএস এর মসজিদে দেখছেন, তিনি নাম পরিবর্তন করেছেন একাধিকবার, এবং সেখান থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসার যে অবস্থান, সেটা খুব বেশি দূরের না। ফলে তারেক রহমান সাহেব দেশে ফেরার আগে 18 তারিখে 18 ডিসেম্বর যে স্টেটমেন্ট করলেন,
যে তার ফেরাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। আবার উনি ফেরার পরে বা প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি নিজের সিকিউরিটি কমালেন, উনি অনেক সিম্পলি চলার একটা চেষ্টা করছেন। ফলে এগুলো হয়তো রাজনীতির জন্য ভালো, তার জন্য ভালো, কিন্তু আপনি একজন নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে উনার জন্য কোনো থ্রেট দেখেন কিনা, বা এই যে এত কাছাকাছি অবস্থান করা, মাঝখানে আরেকটা সরকার ছিল প্রায় 18 মাস, অন্তর্বর্তী সরকার, যে সময় অনেক ধরনের সংস্কার বিচার আচারের প্রক্রিয়া চলছে, সেই ভদ্রলোক তো তখনও ঢাকায় ছিলেন। মানে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আসলে কি করছিল, না কি ইচ্ছা করেই? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার চ্যানেলের সকল দর্শক শ্রোতা এবং আমার দুই সহ-আলোচকদেরকে সালাম এবং শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি থ্রেট যে পয়েন্টটা আপনি আসলেন, এটার আগে আমি দুই একটা বিষয় আমি আমার দুই সহ-আলোচকের কথা থেকে আমি ধরে নিতে চাই। প্রথম কথা হচ্ছে যে এটাকে বিদ্রোহ হিসাবে দেখা হয়েছে। আমি এই বিদ্রোহটার একটা চাক্ষুষ সাক্ষী। তখন আমরা একাডেমিতে, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও আমার দেখার সুযোগ হয়েছিল খুব কাছে থেকে। এবং এই যে অ্যান্থনি ম্যাসকারানাসের বইটা, তিনটা যে দিনের কথা উল্লেখ করা আছে, 18 ডিসেম্বর, 19 ডিসেম্বর আপনার 1980 সাল, তখন আমি একাডেমিতে, এবং ওই পাসিং আউটে প্রেসিডেন্ট জিয়া এসেছিলেন, এবং বলা হচ্ছিল যে ওই সময় তাকে একবার আটক করার কথা। তারপরে আবার ঠিক তার কিছুদিন পরে সেই আপনার এক্সারসাইজ আয়রন শিল্ড যে ইউনিটটা করেছিল, ওই ইউনিটে আমি কমিশন, আমি একাডেমি থেকে অফিসার হয়েছি ওই ইউনিটে। আচ্ছা, সো ওই ইউনিটটা ছিল ওই আয়রন শিল্ডের একটা একমাত্র পদাতিক ব্যাটালিয়ন যেটা ওই অনুসরণে অংশগ্রহণ করেছে, এবং ওইটার যে অধিনায়ক ছিলেন উনি আমার প্রথম অধিনায়ক, জেনারেল জামিল ডি আহসান, মেজর জেনারেল জামিল ডি আহসান। সেটাও আমি সেই ইউনিটে আমি কমিশন প্রাপ্ত। সুতরাং এই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে আমার ইউনিটটাকে দীর্ঘদিন ধরে আমরা একটা নজরদারির ভিতরে আমরা কাটিয়েছি। এটা আমি নিজে যখন কমিশন পেয়েছি 1982 সালের 20 মে, তখন আমি এটা দেখেছি। বাট আমার প্রশ্নটা হলো অন্য জায়গায়, সেটা হলো যে এটাকে বিদ্রোহ হিসাবে বিচার করা হলো। এখন প্রশ্ন জাগে যে বাংলাদেশের সেন্টার অফ গ্র্যাভিটি, প্রশাসনিক সেন্টার অফ গ্র্যাভিটি হলো ঢাকা। একটা বিদ্রোহ, একটা মেজর জেনারেল, দ্যাট টু মেজর জেনারেল মঞ্জুর, যাকে বলা হয় তখনকার সময় ওয়ান অফ দি ব্রিলিয়ান্ট মেজর জেনারেল, এবং উনি বাংলাদেশ আর্মির সিজিএস ছিলেন, এবং উনি 55 ডিভির জিওসি ছিলেন, তারপর উনি 24 ডিভির জিওসি গেলেন। তার মানে ওনারা কিন্তু প্রথম সারির মেধাবী অফিসারদের মধ্যে একজন। উনি পশ্চিম পাকিস্তানে একটা ইনফ্যান্ট্রি ব্রিগেডের বিএম ছিলেন, ব্রিগেড মেজর ছিলেন। মেজর থাকা অবস্থায় কিন্তু ব্রিলিয়েন্ট অফিসারদেরকে এই ধরনের পদবিতে নিয়োগ দেওয়া হয়। এই অফিসার কিভাবে চিন্তা করে যে সে বিদ্রোহ করবে? সুতরাং বিদ্রোহের যে সেই বিদ্রোহের যে ধোঁয়া তুলে যে ওনার বিরুদ্ধে যাবে, উনি কি করেছেন? উনি একটা লিডারশিপ কোয়ালিটি দেখিয়েছেন যে ওনার অধীনস্থ অফিসাররা ভুল করেছে, সেটার দায়িত্ব উনি নিয়েছেন। এই জন্য বলেছেন যে আমি এটা দায়িত্ব নিলাম, এর বাইরে কিন্তু কিছু না। এই জন্যই জেনারেল ম্যাডাম খালেদা জিয়া বলেছেন জেনারেল মঞ্জুরের পক্ষে এই কাজ করা সম্ভব না। সুতরাং ওনার মন্তব্যটা অত্যন্ত আমার কাছে সঠিক মনে হয়, এবং এখন যখন আমি পেছনের দিকে তাকাই, আমি কিন্তু খুব স্পষ্ট করে দেখতে পাই যে এটা ছিল পুরো জিনিসটা। তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হত্যা করা হয়েছে, উনি তো আর্মির কেউ ছিলেন না, উনি একজন নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। নির্বাচিত প্রেসিডেন্টের তার হত্যাকাণ্ডের বিচার না হয়ে তার বিদ্রোহের বিচার কিভাবে হয়? সেই বিদ্রোহের বিচারে আপনি সবাইকে ফাঁসি দিয়ে দিলেন, কিন্তু হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল সেটা তো আপনি খুঁজে বের করলেন না। তারপরে যেটা হলো, জেনারেল মঞ্জুর কিন্তু আপিল করেছিলেন যে আমাকে পুলিশের কাছে দেওয়া হোক, তখন হ্যাঁ পুলিশের। এরপরে দেখেন আপনি অ্যান্থনি ম্যাসকারানাস বলেছে যে ওই ঘটনার পরে জেনারেল এরশাদ প্রেসিডেন্ট সাত্তারকে উপদেশ দিয়েছেন যে আপনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। আমার প্রশ্ন হচ্ছে, একজন সেনাপ্রধান তিনি কোনোভাবেই রাষ্ট্রপতিকে এই অ্যাডভাইস দিতে পারেন না। একটা গণতান্ত্রিক দেশে তো রাষ্ট্রপতি নাই, অবশ্যই ছিল, রাষ্ট্রপতি ছিল, উপরাষ্ট্রপতি ছিল। উপরাষ্ট্রপতি তো বাই প্রোটোকল সেনাপ্রধানের অনেক উপরে। সুতরাং সেনাপ্রধান তো তাকে সাজেশন দেওয়ার কেউ না। আর ঢাকা ওয়াজ স্টেবল, তার মানে তখন একটা সাংবিধানিক সরকার কিন্তু চলছিল। সুতরাং সিদ্ধান্ত নিতে হলে ভাইস প্রেসিডেন্ট আব্দুল সাত্তারই নির্ধারণ করেন, উনি অ্যাডভাইস করার কেউ না। আমাদের দেখেন তৃতীয় বিশ্বে যদি আপনি তখন তাকান, আপনার 80-র দশকে এই সমস্ত দেশে কিন্তু কোনোভাবেই গণতান্ত্রিক পদ্ধতিটা আমাদের কিন্তু রুটে পৌঁছাতে পারে নাই।
এবং এইটা শুধুমাত্র আমাদের এখানে না, ইন্দোনেশিয়াতে, ফিলিপাইনে, এবং এই যে এবং তখন যারা গণতান্ত্রিক দেশ বলে নিজেদেরকে বড়াই করে, তারা কিন্তু সবসময় এই সমস্ত সামরিক একনায়কতন্ত্রদেরকেই কিন্তু তারা প্যাট্রোনাইজ করেছে, এবং সেই কারণে জেনারেল এরশাদ কিন্তু পুরো ব্যাপারটা ধামাচাপা দিতে সমর্থ হয়েছিল। এবং তাকে হোয়াইট ওয়াশ করছে কে? এই অ্যান্থনি মাসকারেনাস। সে যখন বইটা লিখেছে, জেনারেল এরশাদকে কিন্তু কোথাও কিন্তু সে দায়ী করে নাই, এবং এখান থেকে লেখা আছে জেনারেল এরশাদকে কোথাও তার কোনো ইনভলভমেন্ট নাই। যদি তার ইনভলভমেন্ট না থাকে, তাহলে উনি কেন এই বিচারটা সাধারণ বিচারের মাধ্যমে আনলেন না, বা রাষ্ট্র কেন এই বিচারটা করলো না? জেনারেল এরশাদ কেন? বিদ্রোহের বিচার আলাদা, কিন্তু এখানে তো দুইটা মামলা হওয়ার কথা। একটা হত্যা মামলা, কারণ প্রেসিডেন্ট এরশাদের সাথে আরও 2-3 জন তার সহযোগী যারা ছিল, তার রানার ছিল, তার এডিসি ছিল, তারা মারা গেছেন। সুতরাং সেই সমস্ত জেনারেল জিয়াউর রহমানের সময়, তো জেনারেল জিয়াউর রহমানের মারা যাওয়ার সময় যারা মৃত্যুমুখে, তাদের তো একটি হত্যাকাণ্ডের বিচার তো চাবে, এবং হত্যাকাণ্ডের বিচার কিন্তু কখনো তামাদি হয় না। তো আমার যে পয়েন্টটা আমি আসছি সেটা হচ্ছে, একটা রাষ্ট্র যদি, এখন আমি এটার জন্য, আমরা কিন্তু এখানে সবাই কিন্তু ভাষা বলে যাচ্ছি যে হু ইজ টু বি মেড রেসপন্সিবল, যে এই বিচারটা কেন হলো না। আমি আপনাকে একটা কথা বলি, একটা রাষ্ট্রের যদি প্রশাসনিক যন্ত্র, দ্যাট ইজ ব্যুরোক্রেসি, যদি প্রপারলি কাজ করে এবং খুব অনেস্টলি কাজ করে, এই একটা মাত্র রাষ্ট্রযন্ত্র যারা কিন্তু লয়াল টু দি স্টেট, লয়াল টু দি পিপল, এবং লয়াল টু দি কান্ট্রি, নট লয়াল টু দি পলিটিক্যাল পার্টি অর গভর্নমেন্ট, তো তারাই কিন্তু এই সমস্ত জিনিস রেকর্ডে রেখে দেওয়ার কথা। আজকে কিন্তু আমরা কোনো কিছুই হারানোর কথা না। সুতরাং এই মামলাটা যদি পুনরুজ্জীবিত করতে হয়, তাহলে কিন্তু এটা আইন মন্ত্রণালয়ের কাজ ছিল, এই কাজটা তখন এটাকে রেকর্ডে রাখা। এখন যদি না, আমি এখনো নিশ্চিত যে, যদিও জেনারেল জামিল বলেছেন রাষ্ট্র প্রতিরক্ষা সবাইকে আপনি দায়ী করতে পারেন না, আমি সব, বাট কিন্তু দেখেন একটা জিনিস হলো কি, আপনাকে কিন্তু সবাইকে দায়ী করলে আপনাকে দিয়ে কাউকে দায়ী করেন না, যাকে দায়ী করার কথা আপনার তাকেই দায়ী করতে হবে। এটা হলো আইন মন্ত্রণালয়ের কাজ, তারা এই জিনিসটাকে রেকর্ড করার কথা, তারা এটাকে পরিচালনা, বিকজ বিচারের সাথে তাদের সম্পর্ক আছে, অন্য কারো সম্পর্ক কিন্তু নাই। তারা বাকি তথ্য একটা করতে পারে, এভিডেন্স একটা, এটা হলো বিচারের ব্যাপার। প্রশ্নটা হচ্ছে যে আমরা এইভাবে আর কতদিন আমরা দায় সারা গোছে কাজ করব? আমি ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান, আপনি আমার প্রথম অংশের প্রশ্নের উত্তরটা যদি একটু সংক্ষেপে দেন, যে এখন ওনার বাংলাদেশে অবস্থান, অর্থাৎ মুজাফফরের এই অবস্থান, বনানীর ডিওএসএস এর মতো জায়গা অবস্থান, এইটা ধরেন একদম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সময়ও এটা একটা নিশ্চিতভাবে গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা, এবং উনি যে এই যে বাংলাদেশে জিয়াউর রহমানের পুত্র সরকার প্রধান হিসেবে সরকার গঠন করার পরেও এইভাবে নির্বিঘ্নে ঘোরাফেরা করছেন, সেইটা কতখানি স্বাভাবিক ঘটনা মনে হয় আসলে? আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে যে আমি বলতে চাই যে মেজর মুজাফফর বরখাস্ত, উনি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হি ক্যানট বি থ্রেট, বিকজ ওনার সেই অ্যাবিলিটি নাই টু অর্গানাইজ ইট। প্রশ্ন হচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি ওনার নিরাপত্তার চাদর কমিয়ে ফেলেছেন। যখন উনি নিজের থেকে কোনো কিছু কমিয়ে ফেলেন, এটা কিন্তু নিরাপত্তা বাহিনীর দায়িত্ব টু ডু দ্য রিস্ক ম্যানেজমেন্ট, কারণ উনি এখন রিস্ক বাড়িয়ে দিয়েছেন। সুতরাং এখন নিরাপত্তা বাহিনীদের কাজ হলো যে প্রধানমন্ত্রীর চাওয়াটাকে এক্সিস্ট করে আমরা কিভাবে নিরাপত্তাটাকে নতুন করে সাজাতে পারি যেন তার নিরাপত্তা বিঘ্নিত না হয়। অ্যাবসলিউটলি, ইট ইজ এ টোটাল চেঞ্জ। তাদেরকে এটা রিথিঙ্কিং করতে হবে, এটা হলো ফার্স্ট কাজ। এটা যদি তারা এখন না করে থাকে, তারা যদি মনে করে যে ওই প্রধানমন্ত্রী যেহেতু নিরাপত্তা চায় না, তার মানে আমি গা ভাসিয়ে দিলাম, দেন দে আর ডুইং ব্লান্ডার, এবং এই ব্লান্ডার যেন না করে, সেটা নিশ্চয়ই পেশাদার কারো করার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দেখেন বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, এই রাষ্ট্র ইজ অলওয়েজ আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ টোটাল কেওয়াস। এবং আপনি দেখেন, আমাদের অ্যাডভার্সারি কখনোই কিন্তু আপনাকে সুস্থভাবে এই দেশটাকে পরিচালিত করতে দিবে না। ইট ইজ আন্ডারস্টুড। তার মানে এখন আমরা কি শুড উই ব্লেম দেম? নো। আমরা যদি এই এনভায়রনমেন্টটা জানি, দেন উই শুড, আমাদের কাজ হলো সেই কৌশল নির্ধারণ করা, যে কিভাবে আমি এই কৌশলের ভিতরে আমি আমার রাষ্ট্রকে এগিয়ে নিতে পারবো। তো এটা কিন্তু একটা সিরিয়াস প্ল্যানিং দরকার, এবং এই প্ল্যানিংয়ের জন্য যে সমস্ত মাথা কাজ করার কথা, কনস্ট্যান্টলি দে শুড বি বিজি ইন ডুইং দিস।
এখন আপনার সাজেশন কি এই যে মুজাফফরকে সামরিক বাহিনীর আওতায় রেখে চট্টগ্রাম না হলো ঢাকা না হচ্ছে, আবার ওই বিদ্রোহের বিচারেই তাকে বিচারটা করা, যেহেতু তার বিচার হয়নি? আমি মনে করি না তার বিদ্রোহের বিচার, কারণ এটা হত্যা মামলা বিচার করার জন্য আইনি প্রক্রিয়া শুরু করা উচিত, মামলা দায়ের থেকে শুরু করে? আমি মনে করি যে এটা একটা সুযোগ, কারণ আমরা একটা রাষ্ট্রপতিকে শুধু হারাই নাই, আমরা একটা রাষ্ট্রনায়ককে হারিয়েছি। ইন্ডিভিজুয়াল না, কিন্তু উনি একটা মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন, উনি মুক্তিযুদ্ধের শুরু করেছেন, উনি রাষ্ট্রপতি ছিলেন, উনি রাষ্ট্রনায়ক ছিলেন এবং সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক ছিলেন। আমার বিচার, আমি যতজনের বায়োগ্রাফি পড়েছি তাতে আমার মনে হয়েছে হি ইজ ওয়ান অফ দি ভিশনারি লিডার উই হ্যাড অ্যান্ড উই লস্ট হিম ভেরি আর্লি। তো এখন আমাদের কাজটা কি? রাষ্ট্রকে এরকম একটা নেতার নেতৃত্ব থেকে বঞ্চিত করার কারণ কি, এটা আমাদের উদ্ঘাটন করা জরুরি। এটাতে যে কেউ দোষী হোক না কেন, এটা কিন্তু জনগণ জানতে চায়। বিকজ এইভাবে আমরা এরকম ছায়ের ভিতরে মুখ গুজে রেখে আমরা কিন্তু কোনো সত্য উদ্ঘাটন করতে পারবো না। সত্য যতই তিক্ত, মানে এটা যতই বিটার হোক না কেন, যতই বিস্বাদ হোক না কেন, এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। এই জন্যই আমরা চাই যে তাকে একটা আইনের মুখোমুখি করা, কারণ সে বিদ্রোহের পার্ট না, বিদ্রোহ পরে, আগে সে হত্যাকাণ্ডের মধ্যে কতটুকু জড়িত ছিল সেটা বের করা। এবং এখানে আমাদের জানা দরকার যে এই স্টোরি বিহাইন্ড ইট, কারণ কে ধামাচাপা দিল এই তথ্যগুলি, কেন আমরা জানতে পারলাম না সেই সমস্ত প্রতিবেদন, কেন বিএনপির ভিতরেই একটা গোষ্ঠী চেষ্টা করেছিল এই শ্বেতপত্র যেন পাবলিশ না হয়। তার মানে কেউ তাদের বিএনপির হিসেবে নেতৃত্বকে বলেছে যে তোমাদের দোষ আমরা বাইরে বের করে দিব যদি তোমরা এটার ব্যাপারে চিৎকার চেঁচামেচি করো। তো আমরা এই যে একটা এইরকম একটা ব্ল্যাকমেইলিং এর মধ্যে পুরো সোসাইটি, পুরো দেশ গত 55 বছর ধরে কিন্তু কাটাচ্ছি। জি আবরুজ ভাই, দুটো ইস্যু, একটা হচ্ছে ওই সময়ের বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত যাদের নাম আপনারা বলছিলেন, ধরেন আমসামিন চৌধুরী কিংবা মেজর জেনারেল আমসামিন চৌধুরী কিংবা জেনারেল ইব্রাহিম, হ্যাঁ, তারা অনেকেই এখনো তো আছেন, ফলে একদম সবকিছু নাই হয়ে গেছে সেটি না। দ্বিতীয়ত হচ্ছে যে কাগজপত্র, সরকারি নথি যদি হারিয়ে যায় সেই দায় জেনারেল সাহেব আইন মন্ত্রণালয়কে দিতে বলেন, কিন্তু এটা আইন মন্ত্রণালয়ের তো ইস্যু বটে। উনি তো সেনাপ্রধানও ছিলেন, সরকারও ছিলেন, ফলে রাষ্ট্রপতির কার্যালয়, সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট বলি, সামরিক বাহিনীর ডকুমেন্টস কি সব আসলে সবসময় নাই হয়ে যায় বা সেটি করা সম্ভব? এবং এই ঘটনা কি কেবলই বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু? কারণ আমাদের মনে আছে তার ঠিক 4 বছর আগে বাংলাদেশের আরেকজন সরকার প্রধানকেও সপরিবারে হত্যা করা হয়েছে। ফলে এটার একটা ধারাবাহিকতা ছিল কিনা এবং এটার সঙ্গে আন্তর্জাতিক কোনো চক্রান্তও থাকতে পারে কিনা? আগেরটার বিষয়ে আমি কিছু বলবো না, তবে জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের পর সর্বপ্রথম যে আপনার মানে মিডিয়াতে যে রিপোর্টটা এসেছিল সেটা হচ্ছে আগরতলার আকাশবাণী খবরটা প্রথম প্রচার করেছিল। আপনার আমাদের 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের পরেও বাংলাদেশের এতগুলো মিডিয়া থাকা সত্ত্বেও এনডিটিভি ভারতের এই রিপোর্ট সর্বপ্রথম প্রচার করে। আচ্ছা, এখন এটা কেন করে, ভারতের থেকে কেন প্রথম হয়? তারপরে ওই যে সোহেল ভাই যেটা বললেন না যে দুইজন নেত্রী ওটা আগরতলা বর্ডার দিয়েই পালিয়ে যাচ্ছিলেন, ওখানে আনসার ভিডিপি না আপনার বিডিআর আপনার তাদেরকে বাদশাদে এবং তাদেরকে ফেরত নিয়ে আসে। আমাদের সাংবাদিক শওকত মাহমুদ ভাই, তার এটা নিয়ে একটা রিপোর্ট আছে, যিনি এখন জেলে আছেন, শওকত মাহমুদ সম্ভবত, হ্যাঁ রিপোর্ট আছে। এখন কথাটা হচ্ছে যে বিদেশি প্রথম দৈনিক দেশে নিউজ হয়েছিল, আমরা দৈনিক দেশে ছিলাম প্রথম দৈনিক দেশে, পরে অন্যরা লিখেছে। এখন ধরেন এইগুলোর মধ্যে দেশি বিদেশি থাকবে, তার কারণ জেনারেল জিয়াউর রহমান কতগুলো মানে কঠোর সিদ্ধান্ত এবং খুব চমৎকার কিছু সিদ্ধান্ত বাংলাদেশের ক্ষেত্রে নিয়েছিলেন যা আজ পর্যন্ত এই 55 বছরের ইতিহাসে আর কেউ নিতে পারেননি। সেটা কি? 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে, সেনাবাহিনীতে মাত্র 4টি পদাতিক মানে আপনার ব্রিগেড ছিল, খুব পুরনো অস্ত্রসজ্জিত। সেগুলোর মধ্যে 303 রাইফেল, সৈনিকদের বুট ছিল না, সৈনিকরা আপনার স্যান্ডেল পরে পর্যন্ত ডিউটি করেছে, এরকম অবস্থা ছিল। সেখান থেকে তারপরে আমাদের কোনো আধুনিক কামান ছিল না, আমাদের মাত্র সোভিয়েত রাশিয়ার তৈরি মাত্র পুরনো 12টা MiG-21 বিমান ছিল যেগুলোর কোনো যুদ্ধক্ষমতা ছিল না। ভারতের সরবরাহ করা সেই মান্দাত্তা আমলের গানবোট ছিল বিএনএস পদ্মা নামে, এগুলো দিয়ে কোনো যুদ্ধক্ষমতা ছিল না, মেশিন গান লাগানো ছিল, স্যারও এগুলো দেখেছেন। তো জেনারেল জিয়া এসে মাত্র
মাত্র 3.5 বছর 4 বছরের মতো উনি সময় পেয়েছিলেন। সেই সময়ের মধ্যে উনি 4 ব্রিগেড মানে 1 ডিভিশন থেকে একটু বেশি 5 ডিভিশন 5টা পদাতিক ডিভিশন উনি তৈরি করলেন। ট্যাঙ্ক আনলেন চীন থেকে, কামান আনলেন চীন থেকে, আধুনিক অস্ত্র আনলেন, আমাদের সব স্মল আর্মস আনলেন পাকিস্তান থেকে, চীন থেকে, আমাদের বিমান বাহিনীর জন্য চীন থেকে F6 জঙ্গি বিমান আনলেন, ট্রেইনার বিমান আনলেন ফ্রান্স থেকে, আমেরিকা থেকে, আমাদের আমেরিকা থেকে হেলিকপ্টার আসলো, আমাদের সমস্ত ওয়্যারলেস সেট আসলো আমেরিকা থেকে, তারপরে আমাদের নৌবাহিনীর জন্য আপনার মানে মিসাইল সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এগুলো প্রক্রিয়া সব শুরু চলে হলো। আসলো আপনার চীন থেকে। এই যে এত কিছু করলেন, এটা হচ্ছে একটা পার্ট।